গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে আমার প্রতিটি ক্লাস একটু একটু করে ফলো করছো এবং ইউ আর বিল্ডিং আ ভেরি গুড ফাউন্ডেশন ফর ইউর ফিউচার এন্ডেভার। এটা আমি আশা করতেই পারি যে আমার এই প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইউর ডেস্টিনেশনে যে সর্বাঙ্গীন সহজ সরল এবং সুস্পষ্ট ইংরেজি ক্লাস নেওয়া হয় সেটা তোমরা খুব স্ক্রুপুলাসলি ফলো করছো টু মেক ইউর ফিউচার বেটার। আমরা এর আগে অক্সিলারি ভার্বের মধ্যে আমরা অক্সিলারি হেল্পিং ভার্ব পড়েছিলাম। অক্সিলারি হেল্পিং ভার্ব এরপরে আমরা মোডাল অক্সিলারি ভার্ব বা অক্সিলিয়ারি মোডাল ভার্ব এটা পড়ব, কারণ তোমরা জানো একটি মেন ভার্ব একটি সাইড, অক্সিলিয়ারি ভার্ব হলো আর একটি সাইড। তো টুডে উই আর গোয়িং টু স্টাডি দ্য মোডাল অক্সিলারি ভার্ব পার্ট 1। আমরা এরকম বলতে পারি যে মোডাল অক্সিলারি ভার্বস আর ইউজ টু শো ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি মানে সামর্থ্য, নেসেসিটি, প্রয়োজনীয়তা, পসিবিলিটি, সম্ভাবনা, অনউইলিংনেস ওকে অফ দি সাবজেক্ট মানে যে বক্তা যে কর্তা টু পারফর্ম দি অ্যাকশন। একটা কাজ করবার জন্য বক্তার যে বক্তব্য থাকে, তার মুড, তার দৃষ্টিভঙ্গি, এগুলো বোঝানোর জন্য মেন ভার্বের সাথে আমরা এই মোডাল অক্সিলারি ভার্বকে ব্যবহার করি। মোডাল অক্সিলারি ভার্ব অ্যাকচুয়ালি এই 9 টাইপের মেন মোডাল অক্সিলারি ভার্ব রয়েছে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট আর মাস্ট। দেখো এই ক্যান, শ্যাল, উইল অ্যান্ড মে এগুলো ইউজ হয় প্রেজেন্ট টেন্সে, অ্যান্ড কুড, শুড, উড অ্যান্ড মাইট এরা ইউজ হয় পাস্ট টেন্সে, এবং আর একটা আমাদের রয়েছে দ্যাট ইজ মাস্ট। এই 9টা হলো মেন মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কি সাম আপ করি এইভাবে? বক্তার মনোভাব বা দৃষ্টিভঙ্গি বা মুড ব্যক্ত করবার জন্য যে ভার্বগুলো সেন্টেন্সে মেন ভার্বকে সাহায্য করে তাদের বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। এবং দেয়ার আর 9 মেন মোডাল অক্সিলারি ভার্বস: ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট অ্যান্ড মাস্ট। এছাড়াও আমাদের কিছু সেমি মোডাল ভার্বস রয়েছে। সেমি মোডাল কি সেটা আমি পরে এক্সপ্লেন করব যখন আমি তোমাদের এগুলো পড়াবো। তার মধ্যে আছে অট টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাড বেটার, উড রাদার, ডেয়ার অ্যান্ড নিড। সো উইল গো সাকসেসিভলি ওয়ান বাই ওয়ান। সো আজকে আমরা কিন্তু এই ক্যানটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। মোডাল অক্সিলারি ভার্ব একে বোঝবার জন্য প্রথমে আমরা দেখে নিই যে মোডাল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্যগুলো কি কি আছে। ওকে, বৈশিষ্ট্য। তো আমরা প্রথমেই মোডাল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি জানি, দেন উইল বি এবল টু অ্যাপ্লাই দি মোডাল অক্সিলারি ভার্বস রাইটলি। দেখো মোডাল অক্সিলারি ভার্ব এও একটি হেল্পিং ভার্বই, তারা হেল্প করবে, যে এই জন্য এদের বলা হয় অক্সিলারি ভার্ব। এরা কখনো একা একা ইউজ হতে পারে না সেন্টেন্সে। একটি মেন ভার্বকে হেল্প করবার জন্য সাবজেক্ট বা বক্তার যে মুড, সে কি বলতে চাইছে সেটা বোঝানোর জন্য মোডাল অক্সিলারি ভার্ব ইউজ করা হয়। তাহলে আমরা প্রথম এই কথাটা বলতে পারি, দিজ আর অলওয়েজ ইউজড অ্যালংসাইড অ্যানাদার ভার্ব। সো নাম্বার 1 is modal auxiliary verbs. These are always used alongside a main verb, alongside another verb বা alongside another verb বা main verb, তার সাথে ইউজ হতে পারে মোডাল অক্সিলারি ভার্ব। রাইট? মেন ভার্ব হিসাবে কখনোই মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা যায় না। উই ক্যান নেভার ইউজ মোডাল অক্সিলারি ভার্ব অ্যাজ মেন ভার্ব। এবারে নাম্বার 2 পয়েন্টস, আর একটা বৈশিষ্ট্য আমি বলি, দে নেভার চেঞ্জ দেয়ার ফর্ম। যেমন আমরা দেখেছি, ধরো গো, ওয়েন্ট, গান, এই যে ফর্মগুলো, গো এর ফর্ম চেঞ্জ হয়ে হলো ওয়েন্ট, তারপরে
পাস্ট পার্টিসিপল হলো গান, V3 ফর্ম, V4 গোয়িং বা গোজ, এই ধরনের ফর্ম চেঞ্জ কিন্তু মোডাল অক্সিলারি ভার্বের হয় না। অর্থাৎ যে ক্যান আছে, আই ক্যানট রাইট ক্যানস, ক্যানিং নো, বা ক্যান্ট, এগুলো হয় না। অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বের কোনো ফর্মের পরিবর্তন হয় না। তো উই ক্যান রাইট লাইক দিস, they never change their form according to the subject of the sentence. Okay, so they never change their forms according to the subject of the sentence. Okay, according to the subject of the sentence, এটা কখনোই চেঞ্জ হয় না। মোডাল অক্সিলারি ভার্ব কখনো তাদের ফর্মের কোনো পরিবর্তন করে না। সেন্টেন্সের সাবজেক্ট যাই হোক না কেন, মোডাল অক্সিলারি ভার্বের সাথে কখনোই আমরা এস, ইএস, ইডি, আইএনজি এগুলো যুক্ত করতে পারবো না। যেমন আমি যদি বলি শি ক্যান লার্ন থিংস মোর কুইকলি দেন হার সিস্টার। ক্যান মানে তো পারা, তোমরা জানো। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শি ক্যান লার্ন, শি ক্যান লার্ন, LEARN, লার্ন মোর কুইকলি দেন হার ব্রাদার। তার ভাইয়ের থেকে সে আরো তাড়াতাড়ি শিখতে পারে। নাও শি ক্যান লার্ন, আমরা যেহেতু সি আছে, আমরা তো জানতাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের শেষে এস বা ইএস অ্যাড হয়, তো যে এটা একটা মোডাল ভার্ব, তো শি ক্যানস লিখবো না, কখনোই সেটা হবে না। শি ক্যান লার্নস লিখবো, কখনোই সেটা হবে না। শি এরপরে ক্যানই হবে, দে হলেও ক্যান হবে, আই হলেও ক্যান হবে। যখনই আমরা ক্যান লিখতে চাইব, ক্যানের কোনো ফর্মের চেঞ্জ হয় না, এবং তারপরে যে ভার্ব থাকে সেটাও V1 ফর্মে হতে হবে। ওকে, লার্ন, লার্নস হবে না, লার্ন হবে না, লার্নিং হবে না। শি ক্যান লার্ন মোর কুইকলি দেন হার ব্রাদার। ক্যান লিখলে সে দে ক্যান হোক, আই ক্যান হোক, শি ক্যান হোক, তারপরে যে ভার্বটা হবে সেটা V1 ফর্মে হবে। দ্যাট ইজ ওয়াই লার্ন ইজ ইন V1 ফর্ম। শি ক্যান লার্ন মোর কুইকলি দেন হার ব্রাদার। এরপরে আমরা 3 নাম্বারটা ডিসকাস করি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ইয়োর বেবি মানে তোমার শিশু, ক্যান ওয়াক হাঁটতে পারে নাও। তোমার বেবি হাঁটতে পারে এখন। এবার যখনই আমরা কোশ্চেন ফর্ম করব বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তখন আমার ইনভার্সন হবে। ইনভার্সন মানে কি বলতো? ইনভার্সন মিন্স রিভার্সিং বা ইনভার্টিং দি সাবজেক্ট ভার্ব অর্ডার। অর্থাৎ প্রথমে চলে আসবে ইয়োর বেবি ক্যান ওয়াক নাও, তো এটা ক্যানটা আগে চলে আসবে। যখন ইন্টারোগেটিভ বা কোশ্চেন হবে ক্যান ইয়োর বেবি, অর্থাৎ প্রথমেই চলে আসলো মোডাল ভার্ব, তারপরে এলো সাবজেক্ট। ক্যান ইয়োর বেবি ওয়াক নাও। তাহলে এখানে কি হলো? এখানে ইনভার্সন হলো। ইয়োর বেবি ক্যান, তো ক্যানটা আগে চলে আসলো, ইয়োর বেবি পরে চলে গেল, এটাকেই বলে ইনভার্সন। তো নাম্বার 3তে আমরা বলেছি দ্য কোশ্চেন ফর্মড উইথ দিস মোডাল ভার্বস আর বেসড অন ইনভার্সন অফ দ্য সাবজেক্ট। অর্থাৎ মোডাল ভার্ব আগে আসবে, পরে কিন্তু আসবে আমাদের সাবজেক্ট। যেমন আমি যদি বলি শুড আই সেন্ড ইট টু ইয়োর ওয়াইফ, আমি আরেক জায়গায় বললাম শুড। শুডটাও তো আমাদের একটি অক্সিলিয়ারি মোডাল ভার্ব, তো শুড আই। এবারে দেখো আই হলো সাবজেক্ট, আই আগে না এসে প্রথমে চলে এসছে মোডাল ভার্ব, তারপরে সাবজেক্ট। শুড আই সেন্ড ইট, আমি কি এটা পাঠাবো, টু ইয়োর ওয়াইফ। তো এগুলো হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনের ক্ষেত্রে কি হয়? দ্য কোশ্চেনস ফর্মড উইথ দ্য মোডাল ভার্বস। মোডাল ভার্ব দিয়ে, যেমন ক্যান দিয়ে বা শুড দিয়ে
এরকম মোডাল ভার্ব দিয়ে যখন আমরা কোশ্চেন্স তৈরি করব, দ্যাট ইজ বেসড অন ইনভার্সন অফ দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্রথমে না থেকে প্রথমে মোডাল ভার্বটা আসবে, পরে সাবজেক্ট চলে যাবে। দেখো এখানে আই শুড সেন্ড ইট টু ইয়োর ওয়াইফ, তারপর যেই আমরা কোশ্চেন করেছি শুডটা আগে চলে এসছে, শুড আই সেন্ড ইট টু ইয়োর ওয়াইফ। সো মোডাল ভার্ব প্রথমে, তারপরে সাবজেক্ট। তো সাবজেক্ট আর মোডাল ভার্বটা ইনভার্ট হয়ে গেছে, উল্টো করা হয়ে গেছে। ক্যান ইয়োর বেবি ওয়াক নাও, তোমার বেবি কি হাঁটতে পারে এখন? তো ইয়োর হলো সাবজেক্ট, ওটা চলে গেছে পরে, ক্যানটা প্রথমে চলে এসছে। তাহলে আমরা তিনটে পয়েন্ট দেখলাম। প্রথম, মোডাল ভার্বস আর ইউজড অ্যালংসাইড অ্যানাদার ভার্ব। আর একটি ভার্ব সবসময় থাকবে যখনই আমরা মোডাল, যেমন আমরা যদি বলি শি ক্যান লার্ন মোর কুইকলি দ্যান হার ব্রাদার। দেখো ক্যান একটা মোডাল ভার্ব, এ সাপোর্ট করছে লার্নকে। লার্ন হলো মেইন ভার্ব, এই লার্নের আগে ক্যান বসেছে। শুধু মোডাল ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হতে পারে না। সো দিজ আর অলওয়েজ ইউজড অ্যালংসাইড অ্যানাদার ভার্ব। দে নেভার চেঞ্জ দেয়ার ফর্মস অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। এবারে শি আছে বলে ক্যানস হবে না, বা লার্নস হবে না। শি ক্যান লার্ন, হি ক্যান লার্ন, দে ক্যান লার্ন। সাবজেক্ট যাই হোক না কেন, এর কিন্তু ফর্মের কোনো চেঞ্জ হয় না। তো আমরা এই তিনটে পয়েন্ট নিলাম। এরপরে আরও দুটো পয়েন্ট আছে, সেগুলো আমরা ডিসকাস করব। সো আই উইল গো টু দ্যাট। সো বিফোর দ্যাট ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। The fourth point will be modal auxiliary verb. They can make the sentence negative directly by using not, ধরো not বা n apostrophe t, এটাকে ইউজ করে সেন্টেন্সকে ডাইরেক্টলি নেগেটিভ করতে পারে মোডাল অক্সিলারি ভার্ব। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হি ক্যানট। দেখো এখানে আর একটা ব্যাপার, এই যে ক্যান আর নট, এটা কিন্তু আলাদা আলাদা হবে না, দ্যাট ইজ রং। এটা একসাথে করতে হয়, আর প্রনাউন্সিয়েশন হচ্ছে ক্যানট, CANNOT। হি ক্যানট স্পিক ফ্রেঞ্চ। আমি একটা সেন্টেন্স দিলাম, হি ক্যানট স্পিক ফ্রেঞ্চ, সে ফরাসি ভাষায় কথা বলতে পারে না। তো দেখো সরাসরি মোডাল অক্সিলারি ভার্বে এই নট ইউজ করেছি ক্যানের সাথে করে ক্যানট হয়েছে। আবার এটাকে আমি এভাবেও লিখতে পারতাম, হি কান্ট, তখন উচ্চারণ হলো CAN''T, এটা হচ্ছে কান্ট। হি কান্ট স্পিক, SPEAK, স্পিক ফ্রেঞ্চ। নাও এই যে কান্ট, এটাকে বলে কন্ট্রাক্টেড ফর্ম। সাধারণত এই ফর্মগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয় যখন আমরা কথা বলি। হি ক্যানট, ক্যানট বলতে সময়টা একটু বেশি লাগে, বাট ইউ জাস্ট গেট সাম স্পিড বাই সেইং কান্ট। হি কান্ট গো, হি কান্ট স্পিক, ওকে। তো সেই জন্য এই ধরনের কন্ট্রাক্টেড ফর্ম ইউজ হয়। হি ক্যানট স্পিক ফ্রেঞ্চ বা হি কান্ট স্পিক ফ্রেঞ্চ। নট আর NT, এই N''T, এটা ইউজ করে আমরা সেন্টেন্সকে ডাইরেক্টলি নেগেটিভ করে ফেলতে পারি। আমরা কখনো এরকম লিখতে পারি না সেন্টেন্সকে নেগেটিভ করবার জন্য। হি কান্ট স্পিক ফ্রেঞ্চকে আমরা কখনোই এরকম লিখতে পারবো না, হি ডাজ নট ক্যান স্পিক ফ্রেঞ্চ। উই শুড নট, দেখো আমি এই হি কান্ট স্পিক ফ্রেঞ্চ, এখানে কিন্তু আমার হি ডাজ নট, কান্ট স্পিক, এরকমভাবে আমার কখনো হবে না, অর্থাৎ এটা ভুল। হি কান্টটা আসবে, এই ডাজ নট ফাজ নট এর সাথে অ্যাড হবে না। সো হি কান্ট স্পিক ফ্রেঞ্চ। আমি আর একটা বলছি, উই শুড বি লেট, উই শুড নট বি লেট। আমরা সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমরা কিভাবে, উই শুড, এখানে নটটা আলাদা হতে পারে, উই শুড নট বি লেট। কোথাও আমরা যাচ্ছি, সেখানে আমরা দেরি করতে পারি না, আমাদের উচিত নয় দেরি করা। এই শুড নটকে আমরা এইভাবেও লিখতে পারি, উই শুডন্ট, SHOULDN'T, উই শুডন্ট বি লেট, ওকে। তো আমার এই পয়েন্টটা হলো
they can make the sentences negative directly by using they can make sentences, এটা হচ্ছে fourth point, negative directly by using not আর একটা কি in apostrophe t। এটাই আমি তোমাদের এক্সাম্পলে দেখালাম। Then I'll wrap this up and go for the fifth point. So please take a screenshot. এবারে দেখো আমরা ইউজেস অফ ক্যান সম্বন্ধে শিখব। তোমরা দেখেছো নখানা মোডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এবং মাস্ট। আমরা ইউজেস অফ ক্যান, লেট আস আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি যে ক্যান কিভাবে ব্যবহার করা হয়। দেখো ক্যান এবিলিটি অর ইনএবিলিটি। এবিলিটি মানে সামর্থ্য বা সক্ষমতা বা ক্ষমতা, সেই শব্দটির প্রয়োগ করতে যে আমরা ক্যানের ইউজ করি এবং অক্ষমতা ইউজ করতেও ক্যানের ইউজ করি, দ্যাট ইজ ইনএবিলিটি। আমি দুটোই এক্সপ্লেন করব, এবিলিটি, ইনএবিলিটি। তারপরে সিকিং অর গিভিং পারমিশন, পারমিশন চাওয়া বা পারমিশন দেওয়া, দুটো ক্ষেত্রেই ক্যানের ব্যবহার হয়। আমি অনেক এক্সাম্পলস দিয়ে তোমাদের বুঝিয়ে দেব প্রতিটি ক্ষেত্রে ক্যানের যে ব্যবহার সেগুলো আমি সেন্টেন্সে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেব, যেমন আমি করে থাকি। টু এক্সপ্রেস পসিবিলিটি, সম্ভাবনা, সম্ভাবনাকে এক্সপ্রেস করবার জন্য আমরা ক্যানের ব্যবহার করে থাকি। টু এক্সপ্রেস রিকোয়েস্ট, অনুরোধ, অনুরোধকেও এক্সপ্রেস করবার জন্য ক্যানের ব্যবহার হয়। আমি সবগুলো সাপোর্টিং সেন্টেন্স দিয়ে তোমাদের বুঝিয়ে দেব। টু এক্সপ্রেস সাজেশন, আমরা কাউকে কোনো কিছু সাজেস্ট করছি তার জন্যও কিন্তু আমরা ক্যানের ব্যবহার করি। আমি প্রতিটি অ্যাসপেক্টস অফ ইউজিং অফ ক্যান তোমাদের এক্সপ্লেন করব। ফার্স্ট লেট মি স্টার্ট উইথ দ্য এবিলিটি অ্যান্ড ইনএবিলিটি, সামর্থ্য বা ক্ষমতা, তারপরে অক্ষমতা। তার আগে আমি একটু বলে নিই ক্যান মানে কি, সামর্থ্য বা ক্ষমতা। ক্যানের আরেকটি অর্থ হয় দ্যাট ইজ ইন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দি ক্যান। প্রেজেন্ট ফর্মে আমরা ক্যান বলি, সেটার অর্থ হয় বি এবল টু, বি এবল টু। পাস্টের ক্ষেত্রেও কুড, ক্যানের পাস্ট হলো কুড এবং তার মানেও হয় বি এবল টু। আর ফিউচারে হলো উইল বি এবল টু। ক্যানের এই কটা অর্থ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সে হতে পারে। আমি পরে তোমাদের এক্সপ্লেন করছি। ফার্স্ট লেট মি এক্সপ্লেন টু ইউ দি ইউজেস অফ ক্যান অ্যাজ এবিলিটি। এবিলিটি মানে সামর্থ্য বা ক্ষমতা। সতীশ ক্যান মেক আ পারফেক্ট ড্যামেজ রিপোর্ট। কোথাও ঝড় হয়েছে, ওই কোম্পানিতে সতীশ কাজ করে এবং ঝড়ে অনেক কিছু ভেঙে গেছে, একটি ড্যামেজ রিপোর্ট বানিয়ে ওটা ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠাতে হবে ক্লেম করবার জন্য। তো আমরা এরকম বলতে পারি সতীশ ক্যান মেক আ পারফেক্ট ড্যামেজ রিপোর্ট ফর ইন্স্যুরেন্স ক্লেম। সে নাম্বার ওয়ান এক্সাম্পল আমি দিচ্ছি, সতীশ ক্যান মেক a perfect damage report for insurance claim. ইন্স্যুরেন্স ক্লেম করবার জন্য সতীশ ক্যান মেক এ পারফেক্ট ড্যামেজ রিপোর্ট। এই যে ক্যান মানে সতীশের ক্ষমতা, সতীশের ক্ষমতা বা তার সামর্থ্য। সতীশ বানাতে পারে, অন্য কেউ কিন্তু এটা বানাতে পারে না, তো এটা তার সামর্থ্য। এবারে আমরা এটাকে, আমি বলেছি প্রেজেন্ট টেন্সে ক্যান এবং তার মানে বি এবল টু। এই বিটার মানে জানো, এই বির মানে হলো অ্যাম, ইজ, আর আমি আগেই তোমাদের পড়িয়েছি বি হলো অ্যাম, ইজ, আর ইন দ্য প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্সে হলো ওয়াজ আর ওয়্যার। রাইট, এটা হলো পাস্টে। নাও আমি যদি, আমাকে কেউ বলে সতীশ ক্যান মেক এ পারফেক্ট ড্যামেজ রিপোর্ট ফর ইন্স্যুরেন্স ক্লেম,
এবারে আমায় বলল রিরাইট দ্য সেন্টেন্স উইথ বি ভার্ব। নাও আমাকে এখানে দিল রিরাইট দি সেন্টেন্স উইথ বি এবল টু। এই আমার একটা রিরাইট দ্য সেন্টেন্স উইথ বি এবল টু। এবারে আমি তোমাদের বলেছি বি এবল টু, এই বি মানে হচ্ছে এম ইজ আর প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে মানে ওয়াজ ওয়্যার। এবার সতীশ ইজ হবে না সতীশ আর না সতীশ এম। তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, তো আমরা এটাকে রিপ্লেস করে কিভাবে লিখব? সতীশ ক্যানের বদলে লিখব ইজ এবল টু। বি এবল টু মানে ইজ এবল টু মেক আ পারফেক্ট, এরপরে বাকি যা আছে সব সেমই থাকবে। ওকে, পারফেক্ট ড্যামেজ রিপোর্ট ফর ইন্স্যুরেন্স ক্লেম। সো দ্যাট ইজ হাউ উই ক্যান রাইট অ্যাজ ক্যান অ্যান্ড বি এবল টু দিয়ে এইভাবে আমরা সেন্টেন্সকে লিখতে পারি। সো দিস ইজ মাই ফার্স্ট এক্সাম্পল অফ ক্যান, সামর্থ্য বা ক্ষমতা। সতীশ ইজ এবল টু, সতীশ সক্ষম করতে কি না মেক আ পারফেক্ট ড্যামেজ রিপোর্ট বানাতে সক্ষম। সেকেন্ড এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি, জন ক্যান স্পিক স্প্যানিশ ফ্লুয়েন্টলি। দেখো সেকেন্ড এক্সাম্পল, জন ক্যান স্পিক স্প্যানিশ, স্পেনের ভাষা হলো স্প্যানিশ, ফ্লুয়েন্টলি। নাও এখানে দেখো জন ইজ দ্য সাবজেক্ট। আমি তোমাদের স্ট্রাকচার বলেছি, প্রথমে সাবজেক্ট, তারপরে ক্যান আসবে। দেখো তারপরে ক্যান এসেছে। সতীশ ক্যান, তারপরে ভার্ব হলো স্পিক, এটা হয়ে গেল ভার্ব। সতীশ ক্যান স্পিক হোয়াট? স্প্যানিশ, তো স্প্যানিশ হয়ে গেল অবজেক্ট, আর ফ্লুয়েন্টলি ইজ অ্যাডভার্ব। তো সাবজেক্ট ক্যান, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে বাকি যা কিছু হতে পারে। তো এখানে জন ক্যান স্পিক, জন বলতে পারে স্প্যানিশ ফ্লুয়েন্টলি, অনর্গল স্প্যানিশ বলতে পারে। এই যে ও পারে, এটা ওর সামর্থ্য, এটা ওর ক্ষমতা, সেই জন্য আমরা এখানে ক্যানের ব্যবহার করেছি। যখন এই সামর্থ্য বা ক্ষমতা এগুলোকে প্রকাশ করতে হবে তখন আমরা ক্যানের ইউজ করব। আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, করিম ক্যান ফ্লাই স্মল এয়ারক্রাফট ইন মিডিয়াম altitude. দেখো নাম্বার 3 এক্সাম্পল, করিম ক্যান ফ্লাই, করিম উড়াতে পারে স্মল এয়ারক্রাফট, ছোট এয়ারক্রাফট। ও ফ্লাইং ক্লাবে ট্রেনিং করেছে। সো করিম ক্যান ফ্লাই স্মল এয়ারক্রাফট অ্যাট মিডিয়াম altitude, altitude মানে হাইট। ওকে, এয়ারক্রাফটের হাইট বোঝাতে অ্যালটিটিউড বলে বলা হয়। ওকে, করিম ক্যান ফ্লাই স্মল এয়ারক্রাফট অ্যাট মিডিয়াম অ্যালটিটিউড। একে দেখো, করিম ক্যান ফ্লাই, করিম সক্ষম, সে সামর্থ্য ফ্লাই করতে একটা স্মল এয়ারক্রাফট অ্যাট মিডিয়াম অ্যালটিটিউড। বি দিয়ে আমরা যদি বি এবল টু দিয়ে করি, আমরা বলবো করিম ইজ এবল টু ফ্লাই স্মল এয়ারক্রাফট অ্যাট medium altitude. So be able to দিয়েও আমরা এটাকে করতে পারি। This is my third example. I'll give more examples. So what I'll do is I'll rub this portion and write few more examples. Number 4. Number 4, Tina can play violin and sing at the same time. Tina can প্লে ভায়োলিন, বাজাতে পারে বেহালা। টিনা ক্যান প্লে ভায়োলিন অ্যান্ড সিং অ্যাট দি সেম টাইম, ভায়োলিন অ্যান্ড সিং অ্যাট দি সেম টাইম। মানে টিনা ক্যান প্লে, টিনা সক্ষম বাজাতে ভায়োলিন
অ্যান্ড সিং অ্যাট দ্য সেম টাইম, এবং গান গাওয়া, ভায়োলিন বাজানো আর গান গাওয়া অ্যাট দি সেম টাইম, একই সময়ে টিনা করতে পারে। এটা টিনার সামর্থ্য বা ক্ষমতা, সেই জন্য আমরা ক্যানের ইউজ করেছি। আর একটা ক্যানের ইউজ করি, জেভিয়ার সোটোমেয়র স্যানাব্রিয়া। জেভিয়ার, আচ্ছা আমি তো এখানটায় পারছি না, জায়গা নেই, তো আমি একটা কাজ করছি, আই রাব দিস অফ, ইউ মে প্লিজ টেক আ স্ক্রিনশট। ওকে, নেক্সট এক্সাম্পল অফ ক্যান, ইউজেস অফ ক্যান অ্যাজ এবিলিটি, দ্যাট ইজ সামর্থ্য বা ক্ষমতা প্রকাশ করতে। জেভিয়ার সোটোমেয়র স্যানাব্রিয়া, Javier Sotomayor Sanabria, a Cuban former track and field athlete, can still jump as high as 8 feet. দেখো এখানে জেভিয়ার সোটোমেয়র সানাব্রিয়া, এটা হলো সাবজেক্ট, তারপরে আমার এখানে এসেছে ক্যান, তারপরে জাম্প, এটা হলো ভার্ব। ওকে, তাহলে জেভিয়ার সোটোমেয়র সানাব্রিয়া, আ কিউবান ফরম্যান ট্র্যাক ফিল্ড অ্যান্ড অ্যাথলেট, ক্যান স্টিল জাম্প। ওকে, তো এরপরে অবজেক্ট থাকলে থাকবে, আর না থাকলে যা হয় সাবজেক্ট ক্যান অ্যান্ড ভার্ব, এইভাবে এটা হবে। এইবারে এখানে দেখতে পারো জেভিয়ার সোটোমেয়র সানাব্রিয়ার পরে কমা দিয়ে এই যে কিউবান ফর্মার ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট, ক্যানের আগ পর্যন্ত আবার একটা কমা, এগুলোকে বলে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। এটা তো আগে আমি তোমাদের ক্লাস করিয়েছি, অ্যাপোজিটিভের যখন ক্লাস করিয়েছি, দেখো এইটা তুলে দিলেও বোঝা যায় যে কার সম্বন্ধে কথা বলা হচ্ছে, জেভিয়ার সোটোমেয়র সানাব্রিয়া সম্বন্ধে, যে হি ক্যান স্টিল জাম্প অ্যাজ হাই অ্যাজ 8 feet, 8 ফুট উঁচু পর্যন্ত এখনো জাম্প করতে পারে। তো এই যে কমার মধ্যে কিউবান ফরমার ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট, এই অংশটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। জাস্ট আমি তোমাদের মনে করিয়ে দিলাম, এটা এখন এই ক্লাসে না জানলেও চলবে। এই ক্লাসে আমরা কি জানবো, যে ক্যানের ব্যবহারটা কিভাবে হয়েছে। যে জেভিয়ার সোটোমেয়র সানাব্রিয়া ক্যান স্টিল জাম্প অ্যাজ হাই অ্যাজ 8 feet, ও আগে যখন পারফর্ম করেছিল, পিক ফর্মে ছিল, তখনও 8 ফুটের উপরে জাম্প করতে পারতো, এখনও 8 ফিট পর্যন্ত জাম্প করতে পারে। সো দ্যাট ইজ হিজ এবিলিটি, তার এবিলিটিকে প্রকাশ করবার জন্য এখানে ক্যান ইউজ করা হয়েছে। ওকে, আই থিঙ্ক আই হ্যাভ এক্সপ্লেন টু ইউ উইথ দিস 5 এক্সাম্পলস যে ক্যানের ব্যবহার সামর্থ্য বা ক্ষমতা প্রকাশ করতে কিভাবে হয়। এবার যদি আমি আরেকটা দিয়েছিলাম ইনএবিলিটি, এবিলিটি বা ইনএবিলিটি, অক্ষমতা, তোমরা জানো এই এবিলিটির উল্টো হলো ইনএবিলিটি। ওকে, অক্ষমতা প্রকাশ করতেও আমরা ক্যানের ব্যবহার করি, শুধু একটা নট ইউজ করা হয়, উই অ্যাড এ নট। ওকে, তো কিরকম ভাবে, বাদল ক্যান ড্রাইভ কার, আমি একটা জায়গায় বলছি বাদল ক্যান ড্রাইভ কার, এটা তো বাদলের ক্ষমতা বোঝাচ্ছে, বাদল ক্যান ড্রাইভ কার, আমি বলেছি একটা নট ইউজ করতে হবে ক্যানের পরে। এবারে আমরা যদি এমন লিখি, বাদল ক্যানট ড্রাইভ কার, তাহলে কিন্তু এটা হয়ে গেল আমার ইনএবিলিটি বা অক্ষমতা প্রকাশ পেল বাদলের, বাদলের ক্ষমতা নেই কার চালানোর, সো অক্ষমতা প্রকাশ পেয়েছে। বাদল ক্যানট ড্রাইভ কার, এটা হলো ইনএবিলিটি। তো বি এবল টুর ফর্মে যদি আমি এটাকে লিখতে হয়, বি এবল টুর ফর্ম দিয়ে যদি আমি এটাকে লিখতে হয়, আমি লিখব বাদল ক্যানটকে আমি লিখব, বাদলের পরে ইজ হবে, বাদলের পর তো আর হবে না, বাদলের পরে এমও হবে না, তা বাদল ইজ নট এবল টু, নট এবল টু, বাদল ইজ, এটা হয়ে গেল বি এর পরে বি ভার্ব, নট এবল টু ড্রাইভ কার। ওকে, তোমাদের কখনো বললো বাদল ক্যানট ড্রাইভ কার, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স or rewrite the sentence with not be able to. Okay, rewrite the sentence with be able to, তখন লিখবে বাদল is not able to drive car. Krishna cannot play football. Krishna cannot
দেখো ক্যান আর নট একসাথে হবে, কৃষ্ণা ক্যানট প্লে ফুটবল। তো কৃষ্ণা ফুটবল খেলতে পারে না, কৃষ্ণা ক্যানট প্লে ফুটবল, কৃষ্ণা ফুটবল খেলতে পারে না, এটা কৃষ্ণার অক্ষমতা, ফলে দিস ইজ ইনএবিলিটি। ওকে, তাহলে আমি মোটামুটি তোমাদের এক্সাম্পল দিলাম, ইউজেস অফ ক্যান অ্যাজ এবিলিটি অ্যান্ড ইউজেস অফ ক্যান অ্যাজ ইনএবিলিটি। এবারে সেকেন্ড পয়েন্ট আমরা দেখেছিলাম টু এক্সপ্রেস সিকিং অর গিভিং পারমিশন। একটা হচ্ছে পারমিশন নেয়া আর একটা পারমিশন দেয়া। এবার 2 নম্বর ইউজ অফ দ্য ক্যান, সিকিং SEEKING, সিকিং মানে চাওয়া, অর গিভিং পারমিশন। এবার অনুমতি চাওয়া বা অনুমতি দেওয়া, এর জন্য আমরা ক্যানের ব্যবহার করি। বর্তমানে কোনো কিছু করার যদি অনুমতি চাইতে বা দিতে বোঝানোর জন্য আমরা ক্যানের ব্যবহার করি। এক্সাম্পলস আমি দিচ্ছি, ক্যান আই হ্যাভ 2 coffees and a coke please? ক্যান আই হ্যাভ 2 coffees and a coke please? দেখো আমি পারমিশন চাইছি না, ক্যান আই হ্যাভ a coffee and a coke please, কমা দিয়ে প্লিজ, ক্যান আই হ্যাভ এ কফি অ্যান্ড এ কোক প্লিজ। সো এখানে এই ক্যানটা কিন্তু সিকিং পারমিশন, তুমি পারমিশন চাইছো তার জন্য ব্যবহার হচ্ছে। ক্যান ইউ পাস মি দ্য নিউজ পেপার? এয়ারপোর্টে তুমি বসে রয়েছো, তোমার পাশে আর একজন পেপার পড়ে, সে জাস্ট রেখে দিয়েছে পড়ে, তখন তুমি তাকে বললে ক্যান ইউ পাস মি দ্য নিউজ পেপার, আপনি কি আমাকে নিউজ পেপারটা দিতে পারেন? অর্থাৎ ইউ আর সিকিং এ পারমিশন ফ্রম হিম। ওকে, কোনো জায়গায় ক্যান ইউ পাস মি দ্য নিউজ পেপার ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো, কোনো জায়গায় তোমাকে পেমেন্ট করতে হবে, তুমি সেখানে বললে ক্যান আই পে বাই ক্রেডিট কার্ড। তুমি একটা জায়গা থেকে কোনো এয়ার কন্ডিশনার বা ফ্রিজ কিনেছো, এবার পেমেন্ট করতে হবে, তখন তুমি বললে ক্যান আই পে বাই ক্রেডিট কার্ড। সো ইউ আর সিকিং পারমিশন, ক্যান আই পে by credit card, so this is seeking। এই যে আমি কটা এক্সাম্পল দিলাম, এটা হলো seeking permission and giving permission। কেউ এসেছে, একজন ভদ্রলোক ভালো পজিশনে চাকরি করেন, তিনি আমার কোম্পানিতে এসেছেন, তো আমি তখন আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম ইয়েস দে ক্যান ইউজ দ্য ভিআইপি লাউঞ্জ। ওকে, দে ক্যান ইউজ দি ভিআইপি লাউঞ্জ, যে গিভিং পারমিশনের ক্ষেত্রে আমি এই জায়গাটায় লিখছি গিভিং পারমিশন। সিকিং পারমিশন তোমরা দেখেছ, এবার গিভিং পারমিশন, অর্থাৎ আমার ক্যানের ইউজ হতে পারে সিকিং পারমিশন, পারমিশন চাওয়া, সিকিং মানে হলো চাওয়া, আর গিভিং পারমিশন হলো দেওয়া। এবারে আমরা পারমিশন দিচ্ছি, তো আমি বললাম দে ক্যান ইউজ ভিআইপি লাউঞ্জ, তো দে ক্যান ইউজ ভিআইপি লাউঞ্জ, দে ক্যান ইউজ ভিআইপি লাউঞ্জ, এটা আমি পারমিশন দিলাম, তো ওই জন্য আমি বললাম দে ক্যান ইউজ ভিআইপি লাউঞ্জ। বা আমি বলতে পারি ইউ ক্যান গো আর্লি, ইউ ক্যান গো হোম আর্লি টুডে। আমি বললাম তুমি আমার এখানে কাজ করো, তো আমি তোমাকে পারমিশন দিলাম ইউ ক্যান গো হোম আর্লি, EARLY আর্লি টুডে, আজকে তুমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারো। এটা হচ্ছে গিভিং পারমিশন। গিভিং পারমিশনে আর একটা আমি এরকম বলতে পারি ইউ ক্যান বরো মাই পেন ইফ ইউ লাইক। একজন এসেছে ফর্ম ফিল আপ করতে হবে, তার কাছে পেন নেই, তো আমি বললাম
ইউ ক্যান বড়, BORROW, বড় মানে ধার করতে পারো, মাই পেন, আমার পেনটি, ইফ ইউ লাইক, যদি তোমার পছন্দ হয় তুমি কিন্তু আমার পেনটা ধার করতে পারো। তো এটা হলো অ্যাবাউট পারমিশন, সিকিং অবলিক গিভিং পারমিশন। আমরা 2 নাম্বার ইউজ অফ ক্যান, প্রথম ছিল আমাদের এবিলিটি অর ইনএবিলিটি, সামর্থ্য বা ক্ষমতা বা অক্ষমতা প্রকাশ করতে ক্যানের ব্যবহার। এরপরে আমরা দেখলাম ক্যানের ব্যবহার ফর সিকিং অবলিক গিভিং পারমিশন, পারমিশন চাওয়া বা পারমিশন দেওয়া। পারমিশন চাওয়ার একটা এক্সাম্পলস আমি দিলাম, আর পারমিশন দেওয়ার একটা এক্সাম্পল আমি দিলাম। এরপরে আমরা থার্ড ইউজেস অফ ক্যান টু এক্সপ্রেস পসিবিলিটি, সম্ভাবনা ব্যক্ত করতে কিভাবে ক্যানকে ব্যবহার করা হয়। বাট ফর দ্যাট আই উইল নিড স্পেস, সো I will wrap this up, so you may please take a screenshot. 3 number uses of can হলো to express possibility বা সম্ভাবনা ব্যক্ত করতে। এই সময় আমার একটি কথা মনে হলো তোমাদের, যখন আমি এর আগের এক্সাম্পল দিলাম অনুমতি চাইতে বা দিতে, দুটো ক্ষেত্রেই সিকিং অর গিভিং পারমিশন আমরা ক্যান ইউজ করেছি। আমরা কিন্তু মেয়েরও ব্যবহার করতে পারি। মেয়ে আমি যখন পড়াবো তখন দেখবে মেয়ে ব্যবহার করলে অতিরিক্ত ভদ্রতা প্রকাশ হয়। অতিরিক্ত ভদ্রতা প্রকাশ করবার জন্য মেয়ে ব্যবহার করা যায়। ইউ মে প্লিজ ইউজ দি ভিআইপি লাউঞ্জ, ভিআইপি লাউঞ্জ আপনি দয়া করে ইউজ করতে পারেন। এরকম ক্ষেত্রে আমরা মেয়ের ইউজ করি ক্যানের পরিবর্তে। বাট যেহেতু আমি ক্যানের উদাহরণগুলো দিচ্ছিলাম, এক্সাম্পলস দিচ্ছিলাম ইন দ্য সেন্টেন্স, সেই জন্য আমি শুধু ক্যান বলেছি, আমি মেয়ের কথাটা বলিনি। আর যখন মেয়ে আমি পড়াবো তখন এগুলো আমি ইন ডিটেল এক্সপ্লেন করবো। নাও লেট আস গো টু এক্সপ্রেস পসিবিলিটি বা সম্ভাবনা ব্যক্ত করতে। আমি সম্ভাবনা মানে এটা ঘটতে পারে, কোনো কিছু ঘটার সম্ভাবনা প্রকাশ করার জন্য আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। যেমন আমি বললাম, ইট ক্যান বি ভেরি কোল্ড হেয়ার ইন উইন্টার। কোনো একটা জায়গায় আমি ঘুরতে গেছি, তো আমি বললাম ইট ক্যান বি very cold today. It can be very cold here today. আজকে কিন্তু এটা খুব ঠান্ডা হতে পারে, অর্থাৎ আজকে রাতে খুব ঠান্ডা পড়তে পারে। দিনের আবহাওয়া দেখে তুমি মনে করেছো যে রাতে খুব ঠান্ডা পড়তে পারে বা আজ খুব ঠান্ডা পড়তে পারে। ইট ক্যান বি ভেরি কোল্ড হিয়ার টুডে। তো এইখানে এই যে ক্যানের ব্যবহার হয়েছে, অর্থাৎ সম্ভাবনা ব্যক্ত করতে যে হতে পারে ঠান্ডা পড়বে। মাই ফ্রেন্ড ক্যান ভিজিট মি দিস উইক। মাই ফ্রেন্ড ক্যান ভিজিট দিস উইক। তোমার বন্ধু এই সপ্তাহে তোমার কাছে আসতে পারে। এটা তুমি মনে করছো, একটা সম্ভাবনা রয়েছে, সামান্য হলেও একটা সম্ভাবনা রয়েছে যে তোমার বন্ধু তোমার কাছে আসতে পারে এই সপ্তাহে। মাই ফ্রেন্ড ক্যান ভিজিট দিস উইক, এই যে ক্যানের ব্যবহার হলো, এটা হলো সম্ভাবনা ব্যক্ত করবার জন্য। হি ক্যান পাস দি এক্সামিনেশন, একটি ছেলে ভালো পড়াশুনো করেনি, বাট স্টিল তুমি মনে করছো যে হয়তো পাস করে যাবে। হি ক্যান পাস দি এক্সামিনেশন, এটা হচ্ছে সম্ভাবনা ব্যক্ত করতে আমি এটা, হি ক্যান পাস দি এক্সামিনেশন। তাহলে দেখছো যে ক্যান শুধু পারা, আমরা জানি ক্যান মানে পারা, কিন্তু কোন জায়গায় কোন পারায় আমরা কেমনভাবে ব্যবহার করব। আমি প্রথমেই তোমাদের দেখিয়েছি যে এবিলিটি, ইনএবিলিটি, তারপরে আমি এখন যাচ্ছি টু এক্সপ্রেস পসিবিলিটি, সম্ভাবনা ব্যক্ত করতে, তাই না? আর এর আগে অনুমতি চাওয়া বা অনুমতি দেয়া তার জন্য শিখিয়েছি। আচ্ছা, ক্যান ইজ নট নর্মালি ইউজ টু ডেসক্রাইব ফিউচার পসিবিলিটিস। দেখো, এটা তো আমি পসিবিলিটি বা সম্ভাবনা, কিন্তু ফিউচার পসিবিলিটি যেমন in the positive form, can is not normally used to describe future possibility in the positive form. যেমন it can rain tomorrow, এটা যদি আমি কোথাও লিখি it can rain tomorrow,
এবার টুমরো মানে ফিউচার, সেখানে আমি ক্যানের ইউজ করেছি, যেটা বৃষ্টি হতে পারে কাল, এটা রং সেন্টেন্স, এখানে কিন্তু ক্যানের ইউজ হয় না। ইট মে রেন টুমরো, সেটা আমি যখন মে পড়াবো তখন বুঝবে। এই জন্য আমি বলছি ক্যান ইজ নট নর্মালি ইউজড টু ডেসক্রাইব future possibilities in the positive form. Future possibilities in the positive form, অর্থাৎ আমরা কোনো সম্ভাবনা প্রকাশ করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি ক্যান ফিউচার টেন্সে, অর্থাৎ ফিউচারে একটি সম্ভাবনা, সেক্ষেত্রে ক্যানের ইউজ হয় না, সেখানে মে বা মাইট ব্যবহার করা যায়। ওকে, তো আমরা এখানে শিখলাম ক্যান ক্যানট বি ইউজড টু এক্সপ্রেস ফিউচার পসিবিলিটিস ইন দ্য পজিটিভ ফর্ম, সেক্ষেত্রে কিন্তু মে বা মাইট ইউজ হয়। মে বা মাইটের ব্যবহার কেমনভাবে হয় একটু পার্থক্য আছে। মে ব্যবহার করলে ক্যানের চেয়ে বেশি সম্ভাবনা, আর মাইট ব্যবহার করলে আরও ক্ষীণ সম্ভাবনা যে হতেও পারে, আর মে মানে হতে পারে, ওর থেকে আর একটু বেশি সম্ভাবনা। অর্থাৎ ইট ক্যান রেন টুমরো যদি আমি লিখি, এটা কিন্তু ভুল হবে। অর্থাৎ আমরা এর থেকে কি শিখলাম, যে ফিউচার পসিবিলিটিসের ক্ষেত্রে, ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্রে আমরা কখনো ক্যান ইউজ করতে পারি না। সো দ্যাট উইল বি রং। মে ইউজ হতে পারে বা মাইট ইউজ হতে পারে। এইবারে আমি আসছি টু এক্সপ্রেস রিকোয়েস্ট। 3 নাম্বার হয়েছে টু এক্সপ্রেস পসিবিলিটি, 4 নাম্বার টু এক্সপ্রেস রিকোয়েস্ট। এবার রিকোয়েস্ট এক্সপ্রেস করবার জন্য, অর্থাৎ অনুরোধ ব্যক্ত করবার জন্য আমরা ক্যানের ইউজ করতে পারি। ক্যান ইউ ওয়েট ফর এ মোমেন্ট প্লিজ, কাউকে আমি বললাম ক্যান ইউ ওয়েট ফর এ মোমেন্ট প্লিজ। তোমার বাড়িতে কেউ এসেছিল, সে চলে যাচ্ছিল, তখন তুমি বাইরে এসে বললে ক্যান ইউ ওয়েট এ মোমেন্ট প্লিজ। সে দাঁড়াতে সম্মত হলো, তুমি ঘরে যে একটা বড় মিষ্টির প্যাকেট নিয়ে এসে বললে এটা তুমি বাড়িতে নিয়ে যাও, বাচ্চাদের দিও, ওরা খাবে। সো ক্যান ইউ ওয়েট ফর এ মোমেন্ট প্লিজ, দিস ইজ টু এক্সপ্রেস রিকোয়েস্ট। ওকে, তার মানে অনুরোধ ব্যক্ত করতে, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি অনুরোধ ব্যক্ত করতে আমরা ক্যানের ব্যবহার করতে পারি এইভাবে। আরও একটা দুটো এক্সাম্পল আমি দিয়ে দিই। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য মিউজিয়াম, রাস্তায় যেতে যেতে তুমি ভাবলে আরে মিউজিয়ামটা এদিকে না ওদিকে কে জানে, দেখি ভদ্রলোককে জিজ্ঞাসা করে তুমি তাকে ডেকে বললে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য মিউজিয়াম, তখন সেমায় বলল ওকে দিস রোড লিডস টু দি মিউজিয়াম, এই রাস্তাটা মিউজিয়ামের দিকে যাচ্ছে, সে আমাকে বলল। তো আমি যখন তাকে বললাম ক্যান ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু দ্য মিউজিয়াম, সেটা হচ্ছে অনুরোধ ব্যক্ত করা। ক্যান ইউ প্লিজ, তাকে অনুরোধ করেছ, ক্যান ইউ প্লিজ টেল মি দি ওয়ে টু দি মিউজিয়াম। Can you please tell me the way to the museum? Okay, এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ ক্যান অ্যাজ রিকোয়েস্ট। তুমি রিকোয়েস্ট করেছো, ক্যানের ব্যবহার এইভাবে হচ্ছে ক্যান ইউ স্টে উইথ মি ফর সাম টাইমস মোর অর সাম মোর টাইমস, ক্যান ইউ স্টে উইথ মি ফর some more time, তুমি কি আমার সাথে আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারো। এইভাবে তুমি যখন অনুরোধ করো কাউকে, তখন তুমি ক্যান এর ইউজ করতে পারো। মে ইউ স্টে উইথ তুমি বলো না, তুমি ক্যান বলো। কুডেরও কোথাও কোথাও ব্যবহার আছে, সেগুলো আমি এক্সপ্লেন করব যখন আমি কুড পড়াবো। আজকে তো আমি ক্যানেই আমাদের অনেকটা টাইম চলে গেল। টুমরো আই উইল টেক দ্য ক্লাস ফর কুড, মেবি উইথ দ্যাট সামথিং মোর। আচ্ছা, 5 নাম্বার আমরা 4টে করেছি। আর একটা আমাদের ইউজ অফ ক্যান আছে, দ্যাট ইজ টু এক্সপ্রেস সাজেশন, বাট দেয়ার ইজ নো স্পেস অ্যাভেলেবল হিয়ার, আই উইল রাব ইট অফ, ইউ মে প্লিজ টেক আ।
ক্যানের ইউজের এটা হলো 5th পয়েন্ট, 5 নাম্বার ইউজ অফ ক্যান টু এক্সপ্রেস সাজেশন বা মতামত প্রকাশ করতে। এবার এই মতামত প্রকাশ করতে আমি তোমাদের বলি, এই পোলাইট সাজেশনস মোস্টলি সেলস পারসনস ওয়েন ডিলিং উইথ কাস্টমার্স, কাস্টমারদের সাথে যখন সেলস পারসনরা ডিল করে তখন কিন্তু তারা এই মতামতগুলো প্রকাশ করে। যেমন একটা রেস্টুরেন্টে তুমি খেতে গিয়েছো, এবারে দ্য ওয়েটার যে তোমার সামনে এসে তোমাকে বলছে, স্যার আমার খুব ভালো স্পেশাল মালাই কোফতা আছে, এটা আমাদের শেফের স্পেশালিটি, আপনি কিন্তু মালাই কোফতাটা অর্ডার করতে পারেন। আ ওয়েটার মাইট সে টু আ কাস্টমার in a restaurant, can I interest you in the special malai kofta? Can I interest you in our special malai kofta? It is our chef's special preparation. তুমি বললে ক্যান আই ইন্টারেস্ট ইউ, আমি কি আপনাকে আপনার ইন্টারেস্ট পেতে পারি ইন আওয়ার স্পেশাল মালাই কোফতা, আমাদের স্পেশাল মালাই কোফতাতে, এটা কিন্তু আমাদের শেফের স্পেশাল প্রিপারেশন। বলে না এরকম রেস্টুরেন্টে যে যারা ওয়েটার আছে তারা বলে। তো এখানে কি ক্যান আই ইন্টারেস্ট ইউ ইন আওয়ার স্পেশাল মালাই কোফতা, ইট ইজ আ সাজেশন। ওকে, দি ওয়েটার ইজ গিভিং ইউ আ সাজেশন যে মালাই কোফতাটা কিন্তু স্যার খুব ভালো হবে, এটা আপনি খেতে পারেন। ইউ মে টেক, ইউ মে নট টেক, বাট হি ইজ গিভিং দ্য সাজেশন। সে তার মতামত বোঝালো যে আমাদের মালাই কোফতাটা কিন্তু খুব ভালো হবে। দিস ইজ দ্য এক্সাম্পল অফ ক্যান, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ক্যান টু এক্সপ্রেস সাজেশন। মতামত বোঝাতে ক্যানের ব্যবহার এইভাবে হয়। বা কোনো মেয়ে একটি কসমেটিক্স শপে গিয়েছে, সেখানে যে সেলস লেডি রয়েছে সে বলল, ক্যান আই ইন্টারেস্ট ইউ ইন আওয়ার ল্যাকমে প্রোডাক্ট, ইন দিস ল্যাকমে প্রোডাক্টস, ক্যান আই ইন্টারেস্ট ইউ in these Lakme products? সে কিছু কসমেটিক্স আইটেম কিনতে চাইছিল, এবার নানা রকম এটা সেটা এরকম দেখছে, তখন সেলস লেডি বলল, ক্যান আই ইন্টারেস্ট ইউ ইন দিস ল্যাকমে প্রোডাক্টস, এই ল্যাকমে প্রোডাক্টসটা কি আপনার ইন্টারেস্ট আমরা পেতে পারি, দেখুন এই ভালো ভালো ল্যাকমে প্রোডাক্ট রয়েছে, এরকম হয় না দোকানে গেলে? তো সেইগুলো হচ্ছে এক্সপ্রেস সাজেশন, মতামত। এইখানে ক্যানের ইউজ হয়েছে অ্যাজ এ সাজেশন, মতামত প্রকাশ করতে ইউজ হয়েছে। তো আমরা ইন ডিটেল দেখলাম যে 5টা ডিফারেন্ট ইউজেস অফ ক্যান, এবং আমি আশা করি তোমাদের যে এক্সাম্পলস দিয়ে আমি বুঝিয়েছি ইন ডিটেলস সর্বাঙ্গীন আমাদের এই কম্প্রিহেন্সিভ ক্লাসে, আশা করি তোমরা এটা বুঝেছো। আজকের ক্লাস কিন্তু আমার এখানেই শেষ হলো। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ক্লাসকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে টু আদার স্টুডেন্টস, যাতে তারাও আমার এই ক্লাসের লাভ পেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।